নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সঞ্চিতা রায়, দ্য নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে আজ গান নয়, নাচ নয় বা অন্য একটি ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। আসুন না, পরিচয় হয়নি তার সাথে। আমার সাথে রয়েছে অঙ্কিতা দত্তবল। আমি চাইবো যে তোমার পরিচয়টা একটু তুমি বলো সবাইকে। নমস্কার, আমার নাম অঙ্কিতা দত্তবল। আমি একজন জ্যোতিষশাস্ত্রবিদ। বর্তমানে আমি অ্যাস্ট্রোটক, অ্যাস্ট্রোসেজ এবং অ্যাস্ট্রোযুগিতে কর্মরতা। আচ্ছা, মানে এই যে ফিল্ডে তুমি আজকে কতদিন যাবত আছো, দর্শকরা তো নিশ্চয়ই জানতে চাইবে। হ্যাঁ, আমি আছি মোটামুটি 4 বছর ধরে। আমি এটাও বলতে চাই যে আমি কিভাবে এসেছি এই হ্যাঁ, অবশ্যই। অকাল্টের ফিল্ডে। আমি বাই প্রফেশন একজন নিউট্রিশনিস্ট ছিলাম। তো আচ্ছা। আমার কাছে অনেক পেশেন্ট আসতো যারা মেন্টাল হেলথ প্রবলেম নিয়ে আসতো এবং ডায়েট চার্ট দিতে বলতো। ম্যাক্সিমাম পেশেন্ট আসতো অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের। তো শুধুমাত্র তো ডায়েট চার্টের মাধ্যমে অ্যাংজাইটি থেকে বের করা যায় না। তখন আমি ক্লায়েন্টদেরকেই হেল্প করার জন্য খুঁজতে থাকি যে কি করা যায় ওদের প্রবলেম সলিউশনের জন্য। তখন আমি ফার্স্ট প্রাণিক হিলিং জয়েন করি। এটা একটা হিলিং মেথড ফিলিপিন্সের। দেন আমি আস্তে আস্তে রেকি শিখি, দেন ট্যারো কার্ড রিডিং, তারপরে ভেদিক অ্যাস্ট্রোলজি, বাস্তু, পামিস্ট্রি, ধীরে 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 অকাল্টের মোটামুটি এখন তন্ত্র সাধনার থেকে শুরু করে অকাল্টের সমস্ত কিছুই শিখছি। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই যে এগুলো আমাদের কি ভাগ্য বদলাতে পারে? কতটা সাহায্য করে? ভাগ্য তো অবশ্যই বদলায়, কিন্তু কেউ যদি অ্যাস্ট্রোলজারের কাছে এসে স্বপ্নে দেখে যে আজকে আসলাম কালকে আম্বানি হয়ে গেলাম, তা তো হবে না। তা তো অবশ্যই না। এটা অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, অন্ধকার রাতে টর্চ লাইটের মতন কাজ করে। যখন হাতে রাতের অন্ধকারে যখন হাতে টর্চ থাকে, আমরা তো দেখতে পারি না কোথায় গর্ত আছে বা কোথায় আমাদের ধাক্কা খাওয়ার চান্স আছে। অ্যাস্ট্রোলজিটাও ঠিক ওই রকম। আমরা আগে থেকে বুঝতে পারি যে আমাদের লাইফে কি হতে চলেছে। সাপোজ যদি আমাদের হরোস্কোপ ওয়াইজ থাকে যে আমাদের অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেটা তো অবশ্যই হবে। যদি ওইখানে মৃত্যুযোগ থাকে বা বড় কোনো অ্যাক্সিডেন্টে ফাড়া সমস্যা আছে। হওয়ার ফাড়া থাকে, তাহলে এটা হাত কাটার কথা থাকলে ওখানে রেমেডি করলে আঙুল কাটবে, ওই হয়তো বা অতটুকুই। মৃত্যু আছে, সেই জায়গায় হয়তো হাত পা ভাঙলো ভাঙলো ওই বা অতটুকুই। কিছু রক্তপাত হলো। রক্তপাত হলো, রক্তপাত মানে নিয়তিকে তো কেউ বদলাতে পারে না। যদি বদলাতে পারে ওইটা ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান জানে। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ফরচুন টেলার কেউই না। আমি কেন, অন্য কোনো অ্যাস্ট্রোলজারই পারবে না নিয়তিতে যেটা আছে ওইটা বদলাতে। তো কিন্তু অনেকে এটাই বলে যে কেন যাব জ্যোতিষ শাস্ত্র বা অ্যাস্ট্রোলজারের কাছে কেন যাব, যেটা হয় সেটাই হবে। না, বাট তবুও রেমেডি করলে কিছুটা, ওই যে বললাম হাত কাটার কথা, তো আঙুলের উপর দিয়ে চলে যাবে আর কি, বেঁচে যাবে মানুষ। আর বুঝতে পারা যায় না, যেরকম অনেক ক্লায়েন্ট আসে আমার কাছে যারা মানে বিয়ে নিয়ে আসে, ম্যারিড লাইফ কেমন হবে, তখন যখন হরোস্কোপে দেখি যে না একদমই ম্যাচ মেকিংয়ে একদম জিরো, 36টা কুটা থাকতে মানে ম্যাচিংয়ে থাকে, তো অ্যাটলিস্ট তো 18টা ম্যাচিং হতেই হয় না। তো তার মধ্যে যখন দেখা যায় যে 2টা ম্যাচ, 7টা ম্যাচ মানে 10-এর নিচে হয়, তখন তো পুরোপুরি মানা করে দিই যে না, তুমি ম্যারিড লাইফে একদমই হ্যাপি হবে না, তুমি তাহলে অন্য কিছু অপশন বছর দেখো। অপেক্ষা করো বা হ্যাঁ, কিছু রেমেডি দেওয়া হয়, তাই না? না রেমেডি করানো হয় না। যাদের সাপোজ একটা ব্যক্তি আসলো তার পার্টনারের হরোস্কোপ ম্যাচ করাতে, যখন হরোস্কোপ ম্যাচিং হয় না, তখন আমি কোনো রেমেডি প্রেসক্রাইব করি না। কারণ কি, কোনো রেমেডি দিয়ে এতে কাজ হয় না। আমি বলি যে তুমি অন্য মানে অন্য পার্টনারের সাথে যাও, এটাতে একদমই ম্যাচ কিন্তু হচ্ছে না। আরেকটা ব্যাপার অন্যদিকে ভাবতে গেলে, যে লাভ ম্যারেজ যখন হয় তখন তো এগুলো বিচার হয় না। হ্যাঁ, তখন লাভ ম্যারেজের ক্ষেত্রে এটাও দেখা হয়, চন্দ্র থেকে দেখা হয়, মানুষের ইমোশনাল এফেক্টটা দেখি আমি। ইমোশনালি ম্যাচ যখন করে মানুষ, দুটা মানুষের ইমোশনালি ম্যাচ যখন হয়ে যায়, তো ওরা তো এমনি সারা জীবন থাকতে পারবে। তখন আচ্ছা। অপশান রেখে দিই আর কি। মানে এরকম খুব কমই আসে যে 10-এর নিচে ম্যাচ হয়, খুব কম। আমি আমার হোল ক্যারিয়ারে দুটো পেয়েছিলাম কেস, যে তাও এটা অ্যারেঞ্জ ছিল। তো আমি বলেছি, আচ্ছা। তো ওরা অন্য অপশানে চলে গেছে আচ্ছা, আর কি। আরেকটা ব্যাপার হলো, আগে ইদানিংকালে হয়তো কুষ্টিটা খুব হয়, যেটা টিকুজি বলে বা কুষ্টি যেটাই বলো। আগে অনেক সময় অনেকের ডেট অফ বার্থ তো মা বাবার মনে থাকে না, অনেক আগের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, দিনে ঠিক। আবার সেটা হ্যাঁ খুব কনসিয়াস, হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি না। আগে এবার আগে যদি মনে হলো যে ডেট অফ বার্থ নেই, তাহলে
সেটা কিভাবে বিচার হবে? সেটা দেখেন, ফরচুন টেলিং এর অনেক মেথড আছে, শুধু বৈদিক অ্যাস্ট্রোলজিতেই আমাদের হয়তো মানে বার্থ যার ডিটেল জন্ম লাগে। হয়েছে হ্যাঁ তার ডেট অফ বার্থটাই মনে নেই মা বা বাবার, হ্যাঁ হয় এটা হয়। হয় 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 অনেক। ওইটার ক্ষেত্রে প্রশ্ন জ্যোতিষ আছে, হরারি অ্যাস্ট্রোলজি যেটাকে বলা হয়, তার মধ্যে ট্যারো কার্ড হরারি রিডিং আছে। অ্যাস্ট্রোলজিটা কি একটু বলো, যদি দর্শকরাও জানতে পারে। হ্যাঁ, হরারি অ্যাস্ট্রোলজি, সাপোজ আপনি আপনার বার্থ ডিটেল জানেন না, ঠিক আছে, আজকের তারিখে এখনের সময় এসে আপনি আমাকে বলছেন যে আমার ভাগ্যে কি আছে, আমি আজকের ডেট দিয়ে এখন আপনি যেই মুহূর্তে আমাকে প্রশ্নটা করেছেন ওই মুহূর্তের সময় দিয়ে আমি একটা হরোস্কোপ বানাবো। এটা পরাশর ঋষি নিজে ওনার বইয়ে লিখে গেছে। এটা কোনো আমার প্রসেস বা অন্য কারোর প্রসেস না, এটা অনেক বৈদিক যুগ থেকেই চলে আসছে। তখন আপনি যেই মুহূর্তে আমাকে প্রশ্নটা করেছেন ওই মুহূর্তের, আমি এটাকে বলে মুহূর্ত জ্যোতিষ হিন্দিতে, তো ওই মুহূর্তের আমি হরোস্কোপটা বানাই এবং 80% প্রেডিকশন ঠিক হয়, 100% ঠিক হয় না, যেহেতু বার্থ ডিটেল থাকে না। 80% ঠিক হয়। আর তার সাথে এই 100 করার জন্য তার সাথে আমি ইউজ করি পামিস্ট্রি, যেটাকে হ্যাঁ, পামিস্ট্রিটা হ্যাঁ। সেটা একটু কি বলো দর্শকদের, নাহলে তো ওরা বুঝতে পারবে না, অনেকে জানি না। পামিস্ট্রিকে বাংলায় বলে হস্তরেখা বিচার, কিন্তু এই শব্দটা একটু কারেকশন করার দরকার আচ্ছা, আছে। আমি এই মাঝখানে একটা কথা বলছি। ধরো কারোর ডেট অফ বার্থ জানে না, হতে পারে ডেট অফ বার্থ জানে না। এবার এরকম হয়েছে যে হয়তো আমি বলছি এটা হয় না, তবুও বলছি, কারো হয়তো দুটো হাতই নেই। ট্যারো কার্ড রিডিং, পেন্ডুলাম আচ্ছা। ডাউজিং। পেন্ডুলাম কি করে, পেন্ডুলাম হলো ইয়েস নোর কোশ্চেন অ্যান্সার দে। সাপোজ এসে জিজ্ঞেস করলো কেউ যে আমার হাজব্যান্ড কি আমাকে ভালোবাসে, ইয়েস ওর নো, তো তখন যখন পেন্ডুলাম ডাউজিং করি আমি, তখন পেন্ডুলাম তো ইয়েস নো বলে, মানে অন্য কিছু তো আর বলতে পারে না, এটা তো ডাউজিং করি আমি। তো ইয়েস নোর কোশ্চেনগুলো, বা কেউ বলে যে কালকে আমার ইন্টারভিউ, আমি কি সিলেক্ট হব, তখন ইয়েস নোর কোশ্চেনগুলো পেন্ডুলাম দিয়ে করি। আর বাকি যারা জীবনের কোশ্চেন নিয়ে আসে ওদের জন্য তো ট্যারো কার্ড রিডিং, ওটা তো জাস্ট কার্ড এরকম বিছাই, তারপরে কার্ড থেকে উঠিয়ে অ্যান্সার বলি। অপশন সব এবং ধরনেরই যারা আছে। যারা ক্লায়েন্টরা তোমার কাছে আছে তারা কি স্যাটিসফাই ফুললি, মানে হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ ম্যাম আপনি যেটা বলেছেন সব মিলে হ্যাঁ গেছে? হ্যাঁ তাহলে দর্শকরা আপনাদের বলছি, আমাদের নাম্বার হাতে স্ক্রিনে যাবে কিছুক্ষণের মধ্যেই, তা আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি অসুবিধা হয় তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, 9073598505 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার যতক্ষণ তোমার সাথে কথা বলছি ইন্টারেস্ট আরও বেড়ে যাচ্ছে। এতক্ষণে এত জানতাম যে শুধু হাত দেখা আর ওই ডেট অফ বার্থটা বলে দিলেই আমাদের ল্যাপটপে চলে আসে, সেটাই জানতাম। বাট এখন তোমার সাথে কথা বলে অনেক অনেক কিছু জানতে পারছি, তো এবার একটা একটু আগে একটা বললে হ্যাঁ পামিস্ট্রি। পামিস্ট্রি, এটা একটু বলো। বললাম যে বাংলা এটাকে হস্তরেখা বিচার বলে। অ্যাকচুয়ালি হস্তরেখা বলতে শুধু রেখাগুলিকেই বোঝায়, কিন্তু হাত দেখা মানে এই যে ফিঙ্গার থেকে হতে, প্রত্যেকটা ফিঙ্গার এক একটা প্ল্যানেটের। যেরকম এটা হলো ভেনাস, এটা জুপিটারের, এরকম এটা স্যাটার্নের, এটা সানের, আর এটা মার্কারির। তো এরকম সেম মাউন্টেনগুলোও এক একটা এক এক প্ল্যানেটের থেকে দেখি আমরা। তো পুরো হাতটাকেই দেখতে লাগে বিচার যখন করা হয়, শুধু হস্ত রেখা বিচার নয়, পুরো হাতটাকেই দেখতে হয় অ্যাকচুয়ালি। তো এটার মাধ্যমে পামিস্ট্রির একটাই প্রবলেম, একটা সীমাবদ্ধতা আছে, ওইটা হলো পামিস্ট্রি দিয়ে এক্স্যাক্ট ডেট কখনো বলা যায় না। সাপোজ কেউ এসে আমাকে বলল যে ম্যাম আমার বিয়ে কবে হবে, এটা আমি পামিস্ট্রি দিয়ে বলতে পারবো না। ওভারঅল ফিউচার বলা যায় যে তোমার ম্যারিড লাইফ কেমন হবে, তোমার পার্টনার কেমন হবে, বা তুমি ফাইন্যান্সিয়ালি স্টেবল কিনা, এগুলো বলা যায়, কিন্তু ডেট বলা যায় না। কেন বলা যায় না? আমাদের হাতের রেখাতে তো আর ডেট লেখা থাকে না, তো আমি কিভাবে বলবো? এটা তো পুরোটাই সায়েন্টিফিক, কিছু মন গড়া কথাবার্তা নেই, পুরোটাই সায়েন্টিফিক চলে। তো যেরকম ভেদিক অ্যাস্ট্রোলজিতে যখন হরোস্কোপ আমি বানাই, তখন ওইখানে দশা অন্তর্দশা থাকে। তখন যখন হাউজে যে প্ল্যানেটটা বসা থাকে ওইটার যখন দশা অন্তর্দশা আসে, তখন আমি একদম শিওর বলে দিতে পারি যে হ্যাঁ এই ডেটেই তোমার বিয়ে হবে, এত তারিখ থেকে এত তারিখের মধ্যেই আপনার বিয়ে হবে, তো এটা বলে দিতে পারি। কিন্তু হাত দেখে এটা পসিবল না, এটাই হলো একটা সীমাবদ্ধতা পামিস্ট্রির। আচ্ছা, কোনো একটা রিলেশনশিপ ধরো খুব বাজে পর্যায়ে চলে গেছে, মানে
এটা আর টিকে থাকার কথাই না, হয়তো বা ডিভোর্সে পৌঁছে যাচ্ছে, বা একজন চাইছে যে এটা আমি এটা থেকে বেরিয়ে আসি, ডাইভোর্স নিয়ে নিই, আরেকজন চাইছে না আমি এটাকে ধরে রাখি, রিলেশনশিপটাকে আমি ধরে রাখি। সেই জায়গায় তোমাদের অ্যাস্ট্রোলজি কিভাবে কাজ করতে পারে? দেখেন, এই ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হয় তাহলে আমরা 7th হাউসের উপরে কাজ করি এবং 5th হাউসের উপরে কাজ করি। আর যদি দুটো ব্যক্তির বিয়ে হয়নি, শুধু রিলেশনশিপে আছে, ওই ক্ষেত্রে শুধু 5th হাউসের রেমেডি করায়। তো 7th হাউস থেকে কি দেখা হয়? ম্যারিড লাইফ অ্যান্ড স্পাউস। আর 5th হাউস থেকে শুধু লাভ রিলেশন দেখা হয়। তো যেহেতু ডিভোর্সের পর্যায়ে চলে যায় তখন তো দুটোই দেখতে হয়, লাভটাকেও ঠিক করতে হয় দুজনের মধ্যে, প্লাস রিলেশনশিপটাকেও ঠিক করতে হয়, দুটোর উপরে কাজ করতে হয়, প্লাস ভেনাসের রেমেডি করাতে হয়, শুক্রের রেমেডি। শুক্র যখন স্ট্রং থাকে মানুষের লাইফে তখন মানে একদম রিলেশনশিপ ভালো চলে বলা যায়, একদম 100% ভালো চলে। কিন্তু যখন শুক্র ধীরে ধীরে খারাপ হয়, ড্যামেজ, মানুষ নিজের দোষেই নিজে খারাপ করে ভেনাসকে, তখন আস্তে আস্তে ভেনাসকে ভালো করতে হলে কি করতে হয়? ভেনাসকে ভালো করার জন্য অনেক রেমেডি আছে। ভেনাসকে ভালো করার জন্য হোয়াইট ড্রেস বেশি বেশি পরতে হয়। যেরকম আমরা আগেকার যুগে দেখেছি আমাদের ঠাকুমা দাদুকে, আমাদের বাঙালি ট্রেডিশন হোয়াইট ধুতি, লাল পাড়ে সাদা শাড়ি, ওইটাই তো ছিল, ওইটাই ভেনাস স্ট্রং করার খুব ভালো উপায়। কিন্তু আজকালের ডেটে আমরা কোথায় পড়ছি? প্লাস এখনের মানুষ কি করে, যে ভেনাস যে ড্যামেজ হওয়ার কিছু রিজন আমি বলছি, কাপড় এক্সচেঞ্জ করে ফ্রেন্ডের সাথে, হ্যাঁ, কাজিনের সাথে। পিজিতে থাকে মেয়েগুলো একসাথে, মেয়েরা বেশি করে এই জিনিসটা, পিজিতে থাকবে, জুতো নেবে, জুতো নেওয়া তো সব থেকে খারাপ। কারো ড্রেস পরলে নাকি তার এনার্জিটা তার সাথে চলে আসে, অবশ্যই আসে, অরাটাই চেঞ্জ হয়ে যায়, পুরো অরার যে এনার্জিটা ওইটাই চেঞ্জ হয়। ফেসবুকে প্রচুর এগুলো নিয়ে কথাবার্তা হয়, অনেক কিছু আমরা জানতে পারি। হ্যাঁ, বলে যে ড্রেস পরতে নেই, কারো জুতো পরতে নেই। জুতো পরলে তো ভেনাসও খারাপ হয়, সাথে স্যাটার্নও, কারণ কি জুতো জিনিসটাই শনি, দুটোই খারাপ করে। তারপর আরেকটা কথা আছে, শনিবারে নাকি লোহা কিনতে নেই। হ্যাঁ, কারণ কি শনি আয়রন যে মেটালটা ওইটাই শনি, শনির যে মেটালটা ওইটা আয়রন, তার জন্য কিনতে মানা করা হয় আর কি। আচ্ছা, আচ্ছা, এটা কি মনে হয় তোমার যে অ্যাস্ট্রোলজি আমাদের আর্থিক সমস্যাটার সমাধান করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। সেক্ষেত্রে আমাদের 2nd হাউস, যে হাউস থেকে আমরা ধন সম্পত্তি দেখি, কোথাও না কোথাও 6th হাউস দেখতে হয়, যেখান থেকে আমরা বিজনেস স্ট্যাবিলিটি বা জবের স্ট্যাবিলিটি দেখি। আর যদি ধরুন ওই ব্যক্তিটা যদি কি বলে কর্মরত হয় তাহলে 10th হাউস, আর যদি বিজনেস হয় 7th হাউস, আর তার সাথে 11th হাউস দেখতে হয় ইনকামের জন্য। আর সাথে সাথে 12th হাউসও আমি দেখি, কেন কি এক্সপেন্স দেখে 12th হাউস থেকে। তো যদি আমরা দ্বাদশ ঘরটা না দেখি, মানুষের কারোর এরকমও হয় যে দ্বাদশ ঘরের অধিপতি এত স্ট্রং, তার ইনকাম তো হচ্ছে কিন্তু এক্সপেন্স এত বেশি, রাখতে পারছে না, সেভিংসই করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমি দ্বাদশ ঘরটাও দেখি। তো 2nd হাউসে অনেক সময় কি হয়, শনি বসা থাকে কারোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি হয়, শনি হলো দারিদ্র কারকা গ্রহ। তো শনি যখন 2nd হাউসে বসে তখন দারিদ্র যোগ হয়ে যায় হরোস্কোপে, তখন সেই ক্ষেত্রে রেমেডি একদম মাস্ট। সেই ক্ষেত্রে ব্লু সেফেয়ার একদম মাস্ট বি, মানে ধারণ করাই আমি আর কি। আচ্ছা, আর তার মধ্যে দারিদ্র যোগের আরেকটা রিজন আছে, এটা অনেকে দেখে না, স্কিপ করে যায়। ওটা হলো 8th হাউসে যদি রবি বসা থাকে তাহলে রবির দৃষ্টি 7th হাউসে যাবে, অর্থাৎ 2nd হাউসে যাবে, মানে ধন সম্পত্তির ঘরে তার দৃষ্টিটা চলে গেল, সেম সারা জীবন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগবে। সেক্ষেত্রে রবি যতই আর্নিং হোক। আচ্ছা, আমার এক মানে বন্ধু আছে, বান্ধবী আর কি, ওর স্টেবিলিটি নেই, কখনো হয়তো ব্যবসা করছে, কখনো হয়তো অন্য আরেকটা কিছু প্রফেশনে থাকছে। এটা কেন হয়? এটা কি এর দ্বারা, জ্যোতিষশাস্ত্রের দ্বারা কি সম্ভব এটাকে সলিউশন করা? হ্যাঁ, সলিউশন করা সম্ভব। প্রথমে দেখতে হবে ওনার ভাগ্যে কি জব না ব্যবসা কোনটা আছে, প্রথম দেখতে হবে 7th হাউস। যদি উনি ব্যবসা, আচ্ছা ধরো আমরা যখন পড়াশোনা করছি, না আমাদের তো প্রিয় পার হয়ে গেছে, যারা এখন বাচ্চারা পড়াশোনা করছে তাদের কি উচিত যে না তার মেরিট বেসিসেও যেটুকু যাচ্ছে যাক, তার আগে কি আমাদের জ্যোতিষশাস্ত্র বিচার করা উচিত? অবশ্যই। এটা কিন্তু করা হয় না। না,
অনেকে কখনোই অনেকে করা হয় আসে না। আমাকে, অনেকে আসে মানে এসে বলে যে ম্যাম এখন তো পড়া সামলাতে পারছি না, 12-এ উঠে গেছে। আমি বলছি আরে আগে আসতে লেগেছিল, তখন স্ট্রিম চুজ করার সময় আসো না, তখন তাহলে আমি বলে দিতে পারবো যে সায়েন্সে যাবে না আর্টসে যাবে না কমার্সে যাবে। এরকমও অনেক ব্যক্তি আছে যাদের আমি হরোস্কোপ দেখেছি, স্টুডেন্ট আর কি, ওরা সায়েন্স নিয়েছে, মেট্রিকের রেজাল্ট ভালো তো সায়েন্স নিয়ে নিয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ওরা 12-এর রেজাল্টটা ভালো করতে পারে নাই। কিন্তু আমি হরোস্কোপ ওয়াইজ যেটা দেখলাম, কোথাও না কোথাও ওরা যদি আর্টস নিয়ে পড়তো, পিএইচডি লেভেল অবধি ওরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতো। অত ভালো মানে যে স্ট্রিমটা চেঞ্জের জন্য পুরো লাইফটাই শেষ। তো তার আগে যদি একবার এসে যদি দেখাতো, দেখেন আমার কাছে যখন ক্লায়েন্ট আসে তখন আমি হরোস্কোপ অ্যানালাইসটা এরকমভাবে করি যাতে কিছু রেমেডি ওইরকম কর্ম অ্যালাইনমেন্ট টেকনিকটা বেশি ইউজ করি, জ্যামস ক্রিস্টালস এগুলো যেগুলো বিজনেস করার জিনিস ওগুলো কম প্রেসক্রাইব করি আর কি। আমি যখন দেখি যে না মানুষটাকে হেল্প করা সত্যিই দরকার, তখন কর্ম অ্যালাইনমেন্ট টেকনিকটা ইউজ করি। আমি আপনাকে বলছি একটা এক্সাম্পল দিয়ে, যেরকম কোনো মানুষের 11th হাউসে এবং 12th হাউস ড্যামেজ হয়ে গেছে অলমোস্ট। মানে এটা কি 11th and 12th হাউস? আমাদের হরোস্কোপে তো টোটাল 12টা ঘর থাকে, তো প্রথমটা হলো লগ্ন, যেটার থেকে লগ্ন মানে কি সেলফ, আমি নিজে লগ্ন থেকে দেখা হয় আমি দেখতে কেমন হব, আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে। সেকেন্ড হাউস হলো ধন সম্পত্তির, এরকম করে করে 12টা ঘর 12টা জিনিসের জন্য। তো যেরকম 11th হাউস হলো ইনকামের আর 12th হাউস হলো এক্সপেন্সের, ঠিক আছে। তো যখন আমি দেখি যে কোনো ব্যক্তি এসছে তার দ্বাদশ ঘরে কেতু বসা, কেতু কি করে ডিটাচ করে, তো ওইটা ঘরটাই এক্সপেন্সিভ, তার মধ্যে কেতু বসেছে, তো ডিটাচ করাতে করাতে মানে এক্সপেন্স এত বেশি হয়ে যায়, তখন মানে প্রবলেম হয়। তখন সেক্ষেত্রে কি করি, তখন বলি যে তোমার ঘরে অন্য কে আছে, ফ্যামিলি মেম্বার কে কে আছে। তো যখন বলে যে প্যারেন্টস আছে, বউ আছে, বাচ্চা আছে, তখন সবার হরোস্কোপ দেখাও। তো দেখিয়ে যার দেখি যে হরোস্কোপ অনেক স্ট্রং মানে ধনযোগ খুব ভালো, বলি যে তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট যে সেভিংস করছো যেখানে, ওইটা ওর সাথে জয়েন করো, ও আচ্ছা। ওর ভাগ্যে তুমি বেঁচে গেলে। এটাকে বলে কর্ম অ্যালাইনমেন্ট টেকনিক। তো আমি প্রথমে এই টেকনিকগুলা লাগাই, মানুষ যখন আসে রেমেডি করাতে প্রথমে এই টেকনিকগুলা দিয়ে মানুষকে বের করার চেষ্টা করি। যখন দেখি যে না হচ্ছেই না, তখন মানে জ্যামসের দিকে যাই আর কি। আচ্ছা, তুমি যখন এই প্রফেশনে এসছো, তাহলে তুমি কি সেই সাহায্য নিয়ে এসছো যে কারো কাছে থেকে জেনেছো যে আমি এই লাইনে গেলে খুব বেশি সাকসেস পাবো? হ্যাঁ, যিনি আমার সেটা। গুরু, ওনাকে মানে আমি যেদিন অ্যাস্ট্রোলজিতে ফার্স্ট ভর্তি হই, উনি আমাকে বলছে যে অ্যাস্ট্রোলজিতে মানে অকাল্টে আসার সময় একবার নিজের হরোস্কোপটা দেখে আসতে হয়। তো আমি বলছি ঠিক আছে, তবে দেখুন, আমার বার্থ ডিটেল পাঠালাম ওনাকে। উনি দেখে সাথে সাথে কল ব্যাক করে বলছে আরে তোমার তো 9th হাউসে কেতু বৃহস্পতির যোগ, তুমি তো অনেক স্পিরিচুয়াল, একদিন তুমি তান্ত্রিক হবে। আমি বলছি দূর, আমি হব তান্ত্রিক? আমাকে দেখে মনে হয়। কিন্তু আজ দেখুন মানে ডেস্টিনি কোথায় নিয়ে গেছে, ওই কেতু বৃহস্পতির যোগের জন্য এখন আমি সাধনাতে বসে গেছি। ওই আচ্ছা, তন্ত্রই এটাও আমাকে একটা নিয়ে পার্ট গেছে। সাধনা। হ্যাঁ, এটা অন্য পার্ট। সাধনার দ্বারা কি হয়, যে তন্ত্রর দ্বারা কি হয় এটা একটু বলি। জ্যোতিষশাস্ত্রে যেরকম রেমেডি কি আসে, জ্যামস আসে, এক একটা জ্যামসের এত, যেরকম বললাম দারিদ্র যোগের অ্যাকচুয়ালি জন্য এটা যে এত বড় সমুদ্র, জ্যোতিষ হলো আমাদের সমুদ্র। আধ ঘন্টায় বলে বোঝানো না মুশকিল। না, তবু মানে জানতে চাইবো, মানে যেগুলো যেগুলো মেইন পয়েন্ট আছে হ্যাঁ। সেগুলো একটু তুলে তো ধরো। যেরকম যে বললাম দারিদ্র যোগ যখন হয়, শনি যখন সেকেন্ড হাউসে বসে, তখন তো ব্লু সেফেয়ার মাস্ট পড়াতে হয়, কিন্তু সেক্ষেত্রে একটা সিলোনিস ব্লু সেফেয়ার যদি পড়াতে যায়, ওইটা 50,000-এর কাছে এসে পড়ে। তো সবাই তো আর নিতে পারে না, না কত তো দরিদ্র ক্লায়েন্টও আসে, যার দারিদ্র যোগ সে তো দরিদ্রই হবে, ব্লু সেফেয়ার কোত্থেকে নেবে। তো তন্ত্র দ্বারা কি হয়, ওকে আমি মন্ত্র দিয়ে দিই বা কিছু রেমেডি উপায় থাকে, কিছু অনেক তন্ত্রতে অনেক কিছু আছে যেগুলো মানে বলে শেষ করা যাবে না, এরকম অনেক রেমেডি আছে যেগুলোর দ্বারা মানে জ্যামস যদি 50,000-এর কেউ রেমেডি নাও নেয়, 5,000 6,000-এর মধ্যে অনেক কবচ থাকে, অনেক ধরনের রেমেডি থাকে। তোমার কি মনে হয় এই যে এটার সাথে আমাদের সায়েন্স জড়িত? হ্যাঁ, কতটুকু অকাল মনে হয়? সায়েন্স, টোটালটাই। টোটালটাকে বলে অকাল সায়েন্স, টোটালটাই জড়িত, প্রত্যেকটাই ক্যালকুলেশনের বাইরে কিচ্ছু নেই। আচ্ছা, এখন দেখো, এখন যদি কেউ বলে যে না বারে বারে তার কিছু একটা হচ্ছে,
এবার আমার জীবনে এরকম মানুষ ছিল, মানে নাম বলছি না, তো বারে বারে কিছু না কিছু হতো, কিছু না কিছু হতো। যখনই বলা হতো একটুখানি চলো জ্যোতিষ কুষ্ঠিটা একটু দেখালাম বা একটু হাত দেখালাম, তখনই উত্তর আসতো একটাই যে যারা করছে তাদের কি হয়েছে দেখো। মানে এরম ধরনের কোশ্চেন মানে তুলে ধরতো। আর অনেকেই দেখো আংটি পড়ে আছে, কি উন্নতি হচ্ছে, মানে এরম ধরনের প্রশ্ন করতো আর কি। তো এই জায়গার থেকে তুমি কি বলবে? অনেকে আছে যে আমি দেখো আমি হাতে কিছু পড়ি না, আমি এগুলো বিশ্বাস করি না, ভাগ্যে যা লেখা আছে তাই হবে, ডেস্টিনি। কিন্তু কি তুমি একটু আগে যেটা প্রথমে শুরুতে বললে যে আমার যদি একটা কোনো রকম ইনসিডেন্ট হওয়ার আছে, তো সেই জায়গায় ওইটা না হয়ে হয়তোবা আমাদের একটু রক্তপাত হলো, হয়তোবা হাত পা ভাঙলো, এই জিনিসটা, এই যে ব্যাপারটা, সেটাও তো একটা বিশ্বাসের ব্যাপার। এই বিশ্বাসটা যদি কারো একজনের মধ্যে না থাকে, তাহলে কি করা উচিত সেই বাড়ির মানুষের? সেই বাড়ির মানুষের দেখুন, যার বিশ্বাস নেই, আমি তাকে তো জোর করে আনা না যাচ্ছে না। জোর করে আমি রেমেডি করাইও না কাউকে। না না, তুমি করাবে না, না মানে বাড়ির কথা বলছি। ও বাড়ির মানুষের কি করণীয়? বাড়ির মানুষের দেখুন, বাড়ির মানুষের যে কোনো ভালো কোনো ফরচুন টেলারের কাছে যেতে লাগে, গিয়ে দেখাতে লাগে যে ওনার কি কি প্রবলেম আছে। অনেক সময় কি করে দেখাবে? হয়তো ওনার কুষ্টি নেই, হয়তো উনি আজ যেতে চাইছেন না। ট্যারো কার্ড রিডিং তো আছে, মা গিয়ে করাতে পারে। যে ব্যক্তি যাচ্ছে, ওনার স্ত্রী বা মা বা বাবা যেই হোক, ঘরে কেউ না কেউ তো আছে, উনি গিয়ে ট্যারো কার্ড রিডিং করবে। তখন বোঝা যাবে যে ওই ব্যক্তিটার মধ্যে কি সমস্যা আছে, কেন উনি যেতে চাইছে না, বা কেন উনি ট্রাস্ট করছে না। এটা তো একটা সায়েন্স, ট্রাস্টেবল জিনিসই তো। কোনো মানুষ যদি ট্রাস্ট না করে, তার মধ্যে রাহুর প্রভাব থাকলে কিন্তু ট্রাস্ট করে না সাধারণত মানুষ। তখন রাহুকে যদি মানে কোথাও না কোথাও ব্যালেন্স করানো যায়, বাস্তু দিয়েও আমরা রাহুকে ব্যালেন্স করতে পারি। হ্যাঁ, বাস্তু একটা পার্ট কিন্তু বড়। হ্যাঁ, বাস্তুটা নিয়ে একটু কিছু কিছু বলো, মানে কি করে বাড়িতে একটুখানি, বাড়িতে প্রাইমারি যেগুলো। হ্যাঁ, প্রাইমারি যেগুলো বলতে বাড়ির বাস্তুর ক্ষেত্রে আমি একটা জিনিসই বলি, শুধু নর্থ ইস্টে টয়লেট রাখতে লাগে না, ওয়াশরুম হলে ওইটা ভাঙতে লাগে। আদারওয়াইজ বাড়িতে যে কোনো কিছু যেই প্লেসমেন্টেই থাকুক, আমি কখনো ভাঙি নাই কারুর বাড়ি, মানে বলি না যে না ভেঙে আবার নতুন করে বানাও। শুধু নর্থ ইস্টে টয়লেট হলেই বলি যে ভেঙে নতুন করে বানাও, আর না হলে অন্য বাড়িতে শিফট হয়ে যাও। দুটাই অপশন, হয় ভাঙতে হবে। নর্থ ইস্টে হলে বাস্তু পুরুষের ড্রয়িংটা যদি আপনি ম্যাম কখনো দেখেন, দেখবেন নর্থ ইস্টে হলো বাস্তু পুরুষের মাথা। তো একটা মানুষের বাস্তু পুরুষের মাথা মিন্স কি, ফ্যামিলির সবার ব্রেইনটাই হলো নর্থ ইস্ট। তো ব্রেইনের মধ্যে যদি কন্টিনিউ ওয়াশরুম থাকে, তাহলে কি হবে? ওয়াশরুমের জন্য বাস্তুতে অন্য জায়গা দেওয়া আছে, ওটা হলো পূজা স্থান, যেখানে বৃহস্পতি থাকে। তো যখন বৃহস্পতি থাকে নর্থ ইস্টে, বাথরুম মানে কি, রাহু, বৃহস্পতি আর রাহুর কম্বিনেশন করিয়ে দিলাম, মানে কি হরোস্কোপে গুরুচণ্ডাল দোষ, যেটা অ্যাস্ট্রোলজিতে অনেক 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 বেশি প্রায়োরিটি দেওয়া হয়। গুরুচণ্ডাল যোগ যদি মানুষের ঘরে থাকে মানে নর্থ ইস্টে যদি বাথরুম থাকে, তাহলে বাড়িতে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়। আর যদি হরোস্কোপ, কি কি হতে পারে তার জন্য সে কোনো ডিসিশনই কখনো নিতে পারবে না, একদমই ডিসিশন মেকার হবে না, কখনোই না লাইফে। একদম যদি এজেটও হয়ে যায়, মানুষ বলে না যে ছোট বয়সে ঠিক আছে চলো হয়ে যাবে, বয়স হতে হতে আস্তে ম্যাচুরিটিটা আসবে। কিন্তু সেই ব্যক্তির যদি গুরুচণ্ডাল যোগ ঘরে বা হরোস্কোপে কোথাও যদি থেকে থাকে, কখনোই সে মেচুরিটিটা আসবে না, ডিসিশন মেকারই হতে পারবে না, সাকসেস তো দূরের কথা। আর সবচেয়ে থেকে বড় প্রবলেম যেটা, সাপোজ একজন XYZ কারুর বাড়িতে গুরুচণ্ডাল দোষ আছে, মানে নর্থ ইস্টে টয়লেট, সেই টয়লেটটা যে ইউজ করছে, তার যে কোনো একজন ব্যক্তিরও যদি কুষ্টিতেও গুরুচণ্ডাল দোষ থাকে, তারও হয়ে যাবে না, তারও হয়ে যাবে না। তাহলে বাড়িতে তো গুরুচণ্ডাল দোষ আছেই, কুষ্টিতেও যদি থাকে, সেই ব্যক্তির 100% আমি লিখে দিতে পারবো ক্যান্সার হবেই। ও মাই গড, হবেই। কেস স্টাডিতে এরকম, আমি মোটামুটি আমার কেস স্টাডিতে আমি 35টার উপরে কেস এরকম দেখেছি অলরেডি, 35টা কেস। আমার না সবগুলো, আমাদের তো গ্রুপ স্টাডিজ খুব ভারী হয়ে যাচ্ছে আমার জন্য, বিশেষ করে হ্যাঁ, আমার এটা একদম শিওর। শ্বশুর শাশুড়ি দুজনই ক্যান্সারে মারা গেছেন। তো তাহলে তো ম্যাম আপনার বাড়িতে গিয়ে আমার বাস্তু চেক করতে হবে। যান আমার বাড়ি, ওখানে যখন ছিলেন ওনারা, তাই একটু আশ্চর্য হতাম
যে দুজনেই কি করে একই হ্যাঁ cancer? তাহলে ওদের দুজনেরই মেবি ছিল। ক্যান্সার তো ছোঁয়াচে রোগ নয় যে একজনের হলো আরেকজনের হবে, বাড়িতেই এটা কিছু হরোস্কোপ বলেছে যে বাড়িতে কিছু দোষ আছে, আর দুই ভাইও আবার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ এগুলো ব্যাপারে শুধু বলেছে। এই নর্থ ইস্টের ওয়াশরুমের ক্ষেত্রেই আমি বলি যে বাড়ি ভাঙো, আর নাহলে আদারওয়াইজ অন্য কোথাও শিফট হো, আর বাকি যত প্রবলেম আছে সব কিছু সলিউশন আছে। অ্যাকচুয়ালি আগে না এই যে টেরো কার্ড বলছো তুমি, তারপরে আরো কি বললে, Palmistry, হ্যাঁ। পামিস্ট্রি বললে, এগুলো না আগে কিন্তু আমরা শুনিনি। না যত উন্নত হচ্ছে হ্যাঁ। স্টোরেজিটা, আর যত উন্নত হচ্ছে তত এগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে বুঝতে যে পারছে, হ্যাঁ, মানে বুঝতে পারছে। তো এই হচ্ছে ব্যাপার, জানার তো শেষ নেই। তবে আমি তোমাকে বলবো তোমার নাম্বারটা একটু প্রোভাইড করে দাও, যদি কারো ইচ্ছে হয় যে এই ব্যাপারে তোমার সাথে যোগাযোগ করবে বা তোমার কাছে যাবে, তুমি যেখানে থাকো সেই জায়গাটুকুর নামটা বলে দাও, আর ফোন নাম্বারটা একটু বলে দাও যদি তুমি মনে করো দেওয়াটা উচিত বলে। হ্যাঁ অবশ্যই আমি দেব। আমার ফোন নাম্বার হচ্ছে 9101498969। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করব, যে খুব শোনা যায় কথাটা শনির 7.5 বলে, এই ব্যাপারটাতে একটু যদি বলো দর্শকদের। আচ্ছা, শনি 7.5 হলো শনি ট্রানজিট হয়েছে গত 29শে মার্চ, এখন তো এপ্রিল চলছে, মার্চে যেদিন সূর্যগ্রহণ ছিল, ভারতে দৃশ্য ছিল না নো ডাউট, কিন্তু ওই দিন শনি গোচর করেছে মীন রাশিতে, তার আগে অবধি কুম্ভ রাশিতে ছিল। তো এখন কি হয়েছে 7.5 মানে 7.5 বছর। তো শনি একটা রাশিতে 2.5 বছর করে থাকে, কিন্তু তার আগের রাশিটাতেও এফেক্ট থাকে ওই 2.5 বছর, তার পরেরটাতেও থাকে, এর জন্য 2.5 এর জন্য 7.5 বলা হয়। তো এই 29 তারিখে মকর রাশি মুক্ত হয়েছে 7.5 থেকে, কুম্ভের চলছে লাস্ট ফেজ, মিনে গোচর করেছে এর জন্য মিনের সেকেন্ড ফেজ, আর ম্যাশের হলো ফার্স্ট ফেজ। দ্যাট মিন্স ম্যাশ আরও 7.5 বছর এই 7.5 প্রভাবে থাকবে আর কি। এটা প্রভাবটা কিরম হয়? প্রভাবটা কেমন মানে শনি সব কিছু ডিলে করে, সেই ব্যক্তিটার জীবনে সব কিছুই আস্তে 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 ডিলে হতে যাবে। লোকটা কর্ম করার চেষ্টা করবে কিন্তু ফল অনেক দেরিতে পাবে। আমরা একটা কথা বলি না, কর্ম করে যাও ফলের আশা করো না, এটা শনির জন্যই প্রযোজ্য কথাটা। শনি মানে ফল দিতে মানে অনেক লেট করে। তার জন্য কি রেমেডি, কি করতে হবে? শনিবারে শনি পূজা দিতে হয়। আমি তো পূজা রেকমেন্ড করি, কিন্তু অনেকে আবার বলে 7.5 নাকি পূজা দিতে লাগে না, এটা কি সম্পূর্ণ ভুল কথা। দেখেন, আপনার ঘরে যে ব্যক্তিটা অসুস্থ থাকবে আপনি তো তাকেই ট্রিটমেন্ট করাবেন, যে অলরেডি সুস্থ তাকে তো ট্রিটমেন্ট করিয়ে লাভ নেই, বা যে বাচ্চাটা স্কুলে কম পড়াশোনা করছে তাকেই তো টিউশন দেবেন, টিউশনে এক্সট্রা তো ওকেই পড়াবেন না। যে ভালো অলরেডি ভালো করছে তাকে তো বারবার ভালো করে লাভ নেই। যেহেতু 7.5 চলছে, আমি তো বলবো চন্দনের ধূপ দিয়ে শনিবার গিয়ে শনি মন্দিরে পূজা করতে, সাথে মন্ত্র আছে শনির নমামি মন্ত্র বলে, আমার কাছে আছে, আমি চাইলে দিয়ে দিতে পারবো। ওটা বলে শনি মন্দিরে, ওইটা ছাদের নিচে চান্টিং করা যায় না, শনি মন্দিরে গিয়ে চান্টিং করলে শনির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এই শনি যে মীন রাশিতে গোচর করেছে, এটার জন্য কিন্তু আমাদের যে রাষ্ট্রের মান্ডিন অ্যাস্ট্রোলজি হিসাবে যদি দেখি, আমাদের রাষ্ট্রের যে এই কন্ডিশনটা এখন চলছে, এটা কিন্তু শনির গোচর মানে এই জিনিসটাকে আরও বেশি ট্রিগার করেছে। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু আমি মানে তোমার সাথে যতই কথা বলছি ততই আরও জানার ইচ্ছাটা বেড়ে যাচ্ছে। সময় সীমিত, তাই আমাদের সময়ের কথা মাথায় রেখে তো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতেই হবে। তবে আবারও তোমাকে আমন্ত্রণ জানাবো এখানে আসার জন্যে। তোমার কেমন লাগলো এসে একটু বলো। খুব ভালো লেগেছে ম্যাম। আচ্ছা, আবারও অনেক কিছু জানার ইচ্ছে রয়েছে তোমার থেকে। আবারও আসবো, নতুন নতুন অনেক কোশ্চেন নিয়ে আসবো। আর যেটা বলছিলাম যে তুমি সব কিছুর থেকে বাইরে গিয়ে আরেকটা কথা বলছি, যে তুমি এই প্রফেশনটাকে চুজ করলে কেন, যে এটাই করব আমি, সেটা কি কেউ বলার জন্যে? না, সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা। এটা বলে না ডেস্টিনি, আমার হরোস্কোপ ওয়াইজ আমি বললাম না আমার 9th হাউসে কেতু বৃহস্পতি যোগ, তো যার এরকম 9th হাউসে কেতু বৃহস্পতির যোগ আছে সে অকালটে আসবেই, শিওর। আচ্ছা, আমার ডেস্টিনিতে এটাই ছিল। তাহলে এখন না হলে আমার প্রফেশনের সাথে কিছু মিললে, আমি নিউট্রিশনিস্ট ছিলাম, এখন আমি একটা ক্লায়েন্টও নিই না,
অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি একটা ক্লায়েন্টও নিই না, সব আমার অকাল্টের। কত বছর লাগে এই কোর্স করতে? দেখেন, জ্যোতিষ হলো একটা সমুদ্রের মতো। আমি কিন্তু এখনো পিএইচডি স্টুডেন্ট। আমি কেন্দ্রীয় সংস্কৃত ইউনিভার্সিটিতে এখন রিসার্চ করছি, আমার এখনো কমপ্লিট হয়নি, আমি পড়েই যাচ্ছি। এটা বলা যায় না যে কখন, মানে বেসিক আছে, অ্যাডভান্স আছে, মাস্টার্স আছে, ব্যাচেলার আছে, এখন যে যতটুকু শিখতে চায়, যত বছর ধরে শিখতে চায়। আমি যদি চাই যে আমি আমরণ শিখবো, যতদিন আমার মৃত্যু না হয় অতদিন জ্যোতিষ তুমি শিখবো, যে আমি শিখতে আমি পারবো। এটাও পার্সোনাল কথা একটা, যে এই যে কোর্সটা করেছো, মানে এই যে তুমি এটার মধ্যে আছো, এখন তুমি তন্ত্র সাধনা করবে, এই যে তোমার যে ডে টু ডে ধরো, এটাও একটা কিন্তু সাধনা। হ্যাঁ হ্যাঁ, চারটেখানি কথা না, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। সেটার জন্য তুমি কি ফিল করো যে আগে যেরকম একটা মনের মধ্যে একটা ছিল না, থাকে তো মানুষের ডিসিশন নিতে পারি না, বা একটা চঞ্চল মন, এটা করবো না, এখন আমার ডিসিশন নিতে এক ফোঁটাও, মানে আমি সেটাই জানতে চাইছি। 2 মিনিটও লাগে না, আমি একটা ডিসিশন পট করে নিয়ে নিই, যেটা ফার্স্ট মাইন্ডে আসে ওইটাই নিই। আর আমি আগে হরোস্কোপ দেখে নিই যে আমার জন্য কি করলে বেস্ট হবে। আমি বেরোনোর আগে আপনার সাথে যখন সকালে কথা হচ্ছিল, আপনি জিজ্ঞেস করছিলেন যে তুমি কি শাড়ি পরে আসবে, আমি বলছি ম্যাম আমার এখনো হরোস্কোপ দেখা হয়নি, আমি দেখব আজকের দশাগুলো, আমি দেখব সুষ্মান্তর দশা, প্রত্যন্তর দশার মধ্যে আমি দেখব যে আমার আজকের ডেটে কি কালার পড়ে যেতে এবার হবে। তুমি দেখে পড়েছি, এবার আমরা কি করব? আমরা তো জানি না। আসবেন অবশ্যই, আমি বলে দেব যে কোন দিন কি কালার পড়তে হবে, কোন দিন কোন ফাংশনে কি পড়তে হবে। ইনফ্যাক্ট ম্যাম আপনার জন্য বলছি স্পেশালি, আপনি তো অনেক জায়গায় যান, অনেক প্রোগ্রাম করে থাকেন, তো একবার আসুন, আপনাকে একটা অ্যাঞ্জেল দেব আর একটা রোজ কোয়ার্টজের পেন্ডেন্ট দিয়ে দিব। ওই দুটা যত টাইম আপনার সাথে থাকবে, সবাই আপনার সৌন্দর্যের প্রশংসাই করবে। ও মাই গড, এক্সট্রা। হ্যাঁ, এটা আপনার জন্য বোনাস আমার। হ্যাঁ, আচ্ছা, ভালোই কথা, এটা তো কে না চায় বলো। ব্যাগে অ্যাঞ্জেলটা ক্যারি করবেন, আর গলাতে রোজ কোয়ার্টজের পিঙ্ক কালারের হয়, হার্ট শেপের আসে, অনেক সুন্দর দেখতে হয়, ওটা গলায় পরবেন। বাহ, যারা শুনছেন, তা আমি তো যাবোই, আমার সাথে কারো যদি ইচ্ছে করে যেতে পারেন ওর বাড়িতে। আবারও আমরা আসবো, কেমন লাগলো একটু আগেই বললো, ভীষণ ভালো লেগেছে ওর। আর আপনাদেরও অনেক প্রশ্ন আছে মনে জানার জন্যে, যার ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ ওনার ফোন করে জানালেও হলো, বা কাছাকাছি যারা রয়েছেন ওর বাড়ি যেতে পারেন, বা যদি কোনো অসুবিধা হচ্ছে, ওকে ফোনে পাচ্ছেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, যারা আপনারা আমার পরিচিত মানুষ। আমার নাম্বারটা আবার বলে দিচ্ছি, 9073598505। আর আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে ব্যক্তিগত, ওকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। আর আপনাদের যদি ডেট অফ বার্থ বা কিছু জানানোর থাকে পার্সোনাল, সেটাও আপনারা ওর সাথে আলোচনা করতে পারেন। আর সাথে তো আমরা রয়েছি আপনাদের যোগাযোগ, কোনো রকম অসুবিধা হলে সেখানে সাহায্য করার জন্যে। নমস্কার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শরীরের যত্ন নেবেন। নমস্কার। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।